তো আজকে পর্ব হলো শিগেলা প্রোটিয়াস এবং ক্লেপসিয়েলা। তার মধ্যে শিগেলা বড় আর বাদ বাকি দুইটা ছোট। শিগেলা নিশ্চয়ই তোমরা আগেই জানো যে কি করে, ডিসেন্ট্রি করবে স্যার। ডিসেন্ট্রি করে, কিন্তু ডিসেন্ট্রি কোন ডিসেন্ট্রি? ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি। তো ওটার আরেকটা নাম হলো শিগেলোসিস। শিগেলা করে, অনেকে বলে সিজেলা, সিজেলা না, শিগেলা। হ্যাঁ, শিগেলা, শিগেলা থেকে শিগেলোসিস এটা বলতে পারো, ব্যাসিলারি ডিসেন্ট্রি বলতে পারো, আরো বলতে পারো ইন্টারকোলাইটিস। স্পেসিফিক নাম হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি বা শিগেলোসিস। মরফোলজি কি এটা অবশ্যই গ্রাম নেগেটিভ ব্লড, এটা জানেই তো। এবং নন মোটাইল, আগে দুইটা আমরা পড়লাম হলো মোটাইল, তাই না? এটা হলো নন মোটাইল। নন মোটাইল কি জানো? ফ্লাজেলা নাই, আর আগের গুলো ছিল ফ্লাজেলা ছিল, পেরিট্রাকাস ফ্লাজেলা ছিল, তাই না? তারপর নন ক্যাপসুলেটেড এবং নন স্পট ফরিং। তাহলে একটাই পয়েন্ট যাচ্ছে হলো গ্রাম নেগেটিভ ব্লড আর হলো নন মোটাইল। এই দুটো হলো মেইন পয়েন্টস, আর বাদ বাকি গুলো তোমার যা পারো লাগবে। আর বায়োকেমিক্যাল ক্যারেক্টার এর মধ্যে আছে হলো এটা হলো নন ল্যাকটোজ ফার্মেন্টার। নন ল্যাকটোজ ফার্মেন্টার কে? এসএসপি, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস। আচ্ছা, তিনটা। তো তার মধ্যে শিগেলা হলো তোমার হলো নন ল্যাকটোজ ফার্মেন্টার, এক্সেপ্ট শিগেলা সন্নি। সন্নি হলো এটা হলো লেট ল্যাকটোজ ফার্মেন্টার। আর এটা গ্লুকোজ এবং গ্লুকোজ ফার্মেন্ট করে এবং প্রোডিউস অ্যাসিড অনলি, নট গ্যাস। যেমন তোমার ওই যে কি বলে যে এটা সালমনেলা, ওটা কি করছিল? অল সালমনেলা প্রোডিউস গ্যাস ফ্রম গ্লুকোজ ফার্মেন্টেশন এক্সেপ্ট কি সালমনেলা কোনটা? টাইফি গ্যাস করতো না, তাই না? অন্য সবগুলোই গ্যাস করতো। আর অল সালমনেলা প্রোডিউস হাইড্রোজেন সালফাইড এক্সেপ্ট সালমোনেলা টাইফি স্যার। প্যারাটাইফি। প্যারাটাইফি স্যার। প্যারাটাইফি কোনটা? বি স্যার। বি স্যার। সি স্যার। আর এটা করে না, এই যে শিগেলা, এটা ডু নট প্রডিউস হাইড্রোজেন সালফাইড। তাহলে সালমোনেলার সঙ্গে এই কয়েকটি পার্থক্য হচ্ছে, দুটা। আর ক্যাটালিস পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, ইউরেজ নেগেটিভ, এগুলো তো সবগুলোতেই মোটামুটি থাকতেছে, তাই না? ওই তিনটা সঙ্গে কিন্তু এগুলো কিন্তু মিল হচ্ছে। একটা হলো ল্যাকটোজ, আমরা মেইনলি কোনটা দেখি? একটা হলো গ্লুকোজ ফার্মেন্টেশন, ল্যাকটোজ এবং গ্লুকোজ, এই দুটাই দেখি, তাই তো? তো শিগেলা দেখলাম কি এটা হলো নন ল্যাকটোজ ফার্মেন্টার, ঠিক আছে। আর গ্লুকোজ তো সবগুলোই ফার্মেন্ট করে কিছু অ্যাসিড তৈরি করে, অ্যাসিড সবগুলোই করে, কিন্তু গ্যাস করে না। কোনোগুলো গ্যাস করে, কোনোগুলো গ্যাস করে না। যেমন গ্যাস করে কি সালমোনেলার মধ্যে অল সালমোনেলা প্রোডিউস গ্যাস এক্সেপ্ট সালমোনেলা টাইফি, আর হাইড্রোজেন সালফাইড তৈরি করে না। আচ্ছা, এখন এই কথাটা তাহলে খেয়াল রাখবা। কালচারাল ক্যারেক্টার কি? এটা তো অবশ্যই জানো, ফ্যাকাল্টি ম্যাক্সিমাম আর 37 ডিগ্রি সেলসিয়াস তোমার ইয়ে করতে হয়। আর আমরা কালচার কথা করি ম্যাককনকিস অ্যাগার মিডিয়া, আর সিলেক্টিভ মিডিয়া হিসেবে করি কি সালমোনেলা শিগেলা অ্যাগার মিডিয়া। আরেকটা নিতে পারি জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট অ্যাগার মিডিয়া, এক্সএলডি, সংক্ষেপে এক্সএলডি মিডিয়া। এটাও তোমার সিলেক্টিভ মিডিয়া হিসেবে কাজ করে। এটা এখন ব্যবহার করা হয়। তাহলে সিলেক্টিভ মিডিয়া দুইটা, কিন্তু একটা এসএস অ্যাগার মিডিয়া, সালমোনেলা শিগেলা অ্যাগার মিডিয়া, আরেকটা হলো জাইলোস লাইসিন ডিঅক্সিকোলেট অ্যাগার মিডিয়া। আচ্ছা, ম্যাককনকিস অ্যাগার মিডিয়াতে কি আসবে? যেহেতু নন ল্যাকটোজ ফার্মেন্টার, তাহলে কি অবশ্যই একটাই সূত্র, সেটা হলো পেল কালারলেস কলোনিস অ্যাজ দেয়ার নন ল্যাকটোজ ফার্মেন্টার। শিগেলা কি সালমোনেলা কি ছিল? ওটা নন ল্যাকটোজ, ওটা পেল কলোনি ছিল, তাই তো? আর সালমোনেলা শিগেলা অ্যাগার মিডিয়া এখানে হবে পেল কালারলেস কলোনিস, ঠিক আছে এখানে। আর সালমোনেলা কি ছিল? পেল কলোনি উইথ কি ছিল? ব্ল্যাক সেন্টার ছিল, ব্ল্যাক সেন্টার ছিল না?
ডিউ টু হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন। ওই যে ওটা সালমোনেলা করতে হাইড্রোজেন সালফাইড তৈরি করতে যে, আর শিগেলা কিন্তু করে না। তাহলে সালমোনেলার সঙ্গে এটাই পার্থক্য হলো, ঠিক আছে? পেল কলোনি উইথ সেন্ট্রালি ব্লক, তাই না? জি স্যার। সালমোনেলা একটু ব্ল্যাক সেন্টার থাকে। সেন্ট্রাল এটা একটু মিলিয়ে নাও তাহলে। তাহলে এটার সঙ্গে আমরা এটা সালমোনেলা শিগেলা এটা দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আর এক্সএলডি এখানে আমরা কলোনি আসবে রেড কলোনিস। জানি সাহেব, রেড কলোনিস উইথ ব্ল্যাক সেন্টার, উইদাউট ব্ল্যাক সেন্টার। আপনি ওই রস্তম সাহেবকে বলে এটা ওনার কাছে নিয়ে ইয়েটা করে নেন। হ্যাঁ, ঠিক করে নেন। খালি নামটা খালি করতে হবে। ওনাকে দেওয়া আছে ওনার কাছে আছে। নিয়ে আসেন দেখি। হ্যাঁ, এখানে নামটা ইয়ে করতে হবে। আর আজকে হলো 10 না, আজকে 10-12 লেখেন। আর এখানে বসায় দেবেন। আসেন, তাহলে এখানে হবে রেড কলোনি এবং এই এক্সএলডি এটা বেস্ট ফর আইসোলেশন অফ শিগেলা। এটা যদি নাও পারো, আমার এসএস আগারমিরা খেয়াল থাকবে তো? এসএস আগারমিরা খেয়াল থাকবে তো? জি স্যার। ওইটা খেয়াল রাখো। জি স্যার। এসএস আগারমিরাতে সালমোনেলা হবে পেল কলোনি উইথ ব্ল্যাক সেন্টার থাকে। সেন্টার। আর এখানে এটা শুধু পেল কলোনি, কালারলেস কলোনি আর কি স্যার ভিতরে। আর এই যে সালমোনেলা ক্লাসিফিকেশন, তাহলে শিগেলা ক্লাসিফিকেশন করি তাহলে। আর সালমোনেলা ক্লাসিফিকেশন করছিলাম কি হবে? একটা হলো ডিজিজ তৈরি করার উপরে ভিত্তি করে, তাই তো? কিছু করে টাইফয়েডাল স্পিসিস আর হলো নন টাইফয়েডাল স্পিসিস, তাই তো নাকি সালমোনেলা? আর এখানে করবো হলো ম্যানিটোবাল একটা সুগার, এটাকে ফার্মেন্ট করে কিনা। এটা 4টা স্পিসিস আছে, 4টার মধ্যে কিছু তোমার ম্যানিটোবাল ফার্মেন্ট করে, কিছু ফার্মেন্ট করে না। তার মধ্যে একটা হলো, এটা আমরা গ্রুপ 4টা গ্রুপে ভাগ করি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এই গ্রুপ এটা হলো ম্যানিটোবাল নট ফার্মেন্টেড। এর এক্সাম্পল স্পিসিস কি? শিগেলা ডিসেন্ট্রি। আর গ্রুপ বি হলো শিগেলা ফ্লেক্সনারি। গ্রুপ সি হলো শিগেলা বয়ডি। আর গ্রুপ ডি হলো শিগেলা সন্নি। হ্যাঁ, এখন এগুলোর আবার সেরোটাইপ আছে। এই যেমন শিগেলা ডিসেন্ট্রি, এটা সেরোটাইপ আছে 12টা। ফ্লেক্সনারি এর মধ্যে হলো 8টা। শিগেলা বয়ডি হলো 18টা এবং শিগেলা সন্নি হলো 1টা। আবার এর মধ্যে দেখো শিগেলা ডিসেন্ট্রি, এই যে 12টাতে সেরোটাইপ আছে, এর মধ্যে শিগেলা ডিসেন্ট টাইপ 1, এটা মোর ডেঞ্জারাস। এটাই তোমার করে হলো, এটাই মেইনলি তোমার করে হলো শিগেলা ডিসেন্ট্রি করে, এই ব্যাসিলারি ডিসেন্ট্রি করে, ঠিক আছে? এবং ওই যে হেমোলাইটিক অ্যানিমিক সিনড্রোম পড়ছো তো, ওখানে কে কে করে তোমার শিগেলা হেমোলাইটিক অ্যানিমিক সিনড্রোম কে কে করে? তার মধ্যে একটা করে তোমার শিগেলা ডিসেন্ট টাইপ 1, আর একটা কে করে ইন্টারো, তোমার খেয়ে ফেলছো ভ্যারোটক্সিন নিষ্ক্রিয় কলায় নাকি? না তোমার পড়ো না ভ্যারোটক্সিন নিষ্ক্রিয় করে, ভ্যারো, ঠিক আছে? হ্যালো, শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে এই চারটা আমরা এই যে সেরোটা তোমাদের রিটেনে কিন্তু যে এটা আসলে রিটেন আসে লিখতে হবে। আর যখন ভাইভাতে ধরবো, এই যে তোমার এই যে সেরোটাইপ বলতে হবে না, ম্যানিটাল ফার্মেন্টেড এবং ম্যানিটাল নন ফার্মেন্টেড, এই দুটা করে ভাগ করবা। তারপরে এখন ইয়া দেবা যে গ্রুপের মধ্যে হলো সেগুলা ডিসেন্ট্রি, আর গ্রুপ বি এর ম্যানিটাল ফার্মেন্টের মধ্যে গ্রুপ বি সি ডি, গ্রুপ বি এর মধ্যে সেগুলা ফ্লেক্সনারি, সেগুলা বয়ডি এবং সেগুলা সন্নি। আর রিটেনে যখন আসবে তখন তোমার এই যে সেরোটাইপ যে 12টা আছে, এই যে এগুলো লিখতে হবে কিন্তু। এখন এটা টক্সিন কি কি করে? এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিন দুটাই করে। যেহেতু তোমার হলো এটা গ্রাম নেগেটিভ ব্লড, তাহলে অ্যানোটক্সিন অবশ্যই করবে। আর অ্যানোটক্সিনটা কি, যখন মারা যাবে তখনই তো অ্যানোটক্সিন করবে।
এই জন্য অল শিগেলা রিলিজ অ্যানোটক্সিন আফটার অটোলাইসিস, মানে যখন মারা যাবে তখন শিগেলা তারা সেখান তৈরি হয়, অ্যানোটক্সিন তৈরি হয়। এই অ্যানোটক্সিন তৈরি হলো, এটার কাজটা কি? Causes irritating action of intestinal wall, which causes diarrhea and subsequent intestinal ulcer. এই intestinal wall কে এরা ইরিটেট করবে এবং আলসার করবে এবং আলটিমেটলি তো করবে তোমার ডায়রিয়া করবে। ঠিক আছে? এই অ্যানোটক্সিনের জন্য তোমার হলো ডায়রিয়া হবে এবং আলসারটা হয়। ঠিক আছে? আর এক্সোটক্সিন এটা ওয়ানলি প্রডিউসড বাই শিগেলা ডিসেন্ট্রি টাইপ 1। ঠিক আছে? এবং এটা দুইটা ভাবে কাজ করে, একটা ইন্টারোটক্সিন এবং নিউরোটক্সিন। মানে এটা ইন্টেস্টাইনেও কাজ করে এবং নার্ভাস সিস্টেমেও কাজ করে। কিভাবে করে পরে এখন দেখো। ইন্টারোটক্সিন যেটা কাজ করে সেটাকে বলা হয় সিগাটক্সিন, এবং সিগাটক্সিন তোমার এটা কাজ, এটা মোড অফ অ্যাকশনটাকে সেম অ্যাজ ভ্যারোটক্সিন, which is followed by the interopathogenic ischemia, interhemorrhagic ischemia coli. ব্যাপারটা বুঝছো তো? ভ্যারোটক্সিন কিভাবে কাজ করতো? ওই রাইবোজোম আরএনএ কে কি ওর উপরে কাজ করে কি করতো? অ্যাডেনিন রিমুভ করতেছে, অ্যাডেনাইন কে রিমুভ করতো, যার ফলে ওটা নন ফাংশন হতো, যার ফলে প্রোটিন সিনথেসিস হতো না, তাই না? ঠিক ওইভাবে এই যে ভ্যারোটক্সিনকে বলা হতো কি সিগাটক্সিন, সিগাল্যাকটক্সিন বলা হতো না? ঠিক এই জন্য বলা হচ্ছে। এই জন্য তোমার মোটামুটি এইভাবে পড়িও। তাহলে এটা ইন্টারোটক্সিন হিসেবে কাজ করে, ওটাকে যখন ইন্টেস্টিনে কাজ করে ওটাকে বলা সিগাল্যাকটক্সিন, সিগাটক্সিন এখানে করে এবং মেকানিজম সেম অ্যাজ ভ্যারোটক্সিন। আরেকটা ভাবে কাজ করে নিউরোটক্সিন হিসেবে কাজ করে। কি জন্য? যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে স্মল ব্লাড ভেসেল আছে এর এন্ডোথেলিয়াল সেলে কাজ করে, যার ফলে কিছু নিউরোলজিক কমপ্লিকেশন হয়, লাইক পলিনিউরাইটিস, মেনিনজিজম এবং কমা। মেনিনজাইটিস না, মেনিনজিজম এবং কমা। তো এটা সাধারণত থিওরিটিক্যাল। এই নিউরোটক্সিন যেটা, এটা থিওরিটিক্যাল। ড্যামেজ endothelial cells of the small blood vessels of central nervous system, which results in neurological complication like polyneuritis, meningism এবং কমা। তাহলে টক্সিন তৈরি করতে দুইটা, একটা হলো এক্সোটক্সিন আর একটা হলো অ্যানোটক্সিন। অ্যানোটক্সিন কখন তৈরি হচ্ছে? যখন সে মারা যাচ্ছে, অটোলাইসিস হচ্ছে তখন, এবং ওটার কাজ কি ইন্টেস্টাইনে ইরিটেট করতেছে, করে তারা আলসার করে, এরপরে ডায়রিয়া করে। আর এক্সোটক্সিন কি করে? তৈরি করে ওয়ানলি শিগেলা ডিসেন্ট্রি টাইপ 1, এবং এটা দুইভাবে কাজ করে, একটা ইন্টারোটক্সিন হিসেবে কাজ করে এবং নিউরোটক্সিন হিসেবে কাজ করে। ইন্টারোটক্সিন এটা হলো কি তোমার হলো এটাকে যে ইনজেকশনে কাজ করে, ডায়রিয়া করে, এবং তোমার এটা মোড অফ অ্যাকশন সেম এস ভ্যারোটক্সিন। আর হলো নিউরোটক্সিন কাজ হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ব্লাড ভেসেল, স্মল ব্লাড ভেসেল আছে তার এন্ডোথেলিয়াল সেলকে ড্যামেজ করে। ঠিক আছে? তাহলে এই হলো তোমার টক্সিন। তাহলে দুইটা। রুট অফ ইনফেকশন কি? এটাও ফিকর ওরাল রুট। সালমোনেলা ওটা কি ছিল? ওটাও ফিকর ওরাল রুট ছিল, তাই না? স্যার এনে ম্যাক্সিমাম ফিকোরাল রুট স্যার, ম্যাক্সিমাম, সবগুলো না, এই দুই একটা আছে স্যার, বাকি ভেনারেল রুট আছে কয়েকটা স্যার, সেক্সুয়াল কন্টাক্ট। এখানে ফিকর ওরাল রুট। তারপরে কি ডিফিকেট করবে, ওটা আবার কি খাবার এবং পানিকে কন্টামিনেট করবে, আবার সেটা যদি আমরা খাই তাহলে চলে আসবে। এছাড়া আর কি আসতে পারে? ফিঙ্গার, ফ্রাইস, ফুড, পিসেস। তোমার কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো, তাই না? কেউ ডিবেট করলো, তারপরে সেখানে মাছি বসলো, তাই না? সেই মাছিটা আবার তোমাদের খাবারের যদি খাবার ঢাকা না থাকে তাহলে কি সেখানে বসলো, তাহলে সেভাবে হতে পারে। ফ্রাইস ওই তো বলা হলো। ফিঙ্গার বসে একজনের পায়খানা আছে, ওই যে তোমার হোটেলে খাচ্ছ, কি হোটেলে খাইলে খবর হয়ে যায় না? তোমার এই যে বয় গুলা কি করে, এই যে যারা সার্ভ করে খাবার, কারো পায়খানা ডিজাইন হচ্ছে, ওই যে খাবারে তোমার যে খাদ্য দিচ্ছে সেই হাতে তোমার এনআসে হাত দিচ্ছে, তাই না? স্যার আমরা তো সারা বছর হোটেলে খাই স্যার, ক্যাম্পাসে থাকলে স্যার। কেন তোমরা খাও? স্যার খাওয়া স্যার হোটেলেরটাই বেশি ভালো আর কি। তোমরা একটা গদ্ধব। আমি
এই এম আব্দুর মেডিকেল এখানেই শুনি যে কেউ হোটেলে খায়। অন্যান্য মেডিকেলে আমি শুনি নাই যে কেউ ছাত্ররা হোটেলে খায় এবং এই যে তোমার কি বলে যে ওই হোটেলের বাইরে থাকে, এটা শুনি না। এটা নতুন এটা আবিষ্কৃত হলো। তোমার নোবেল প্রাইজ পাওয়ার উচিত তোমাদের। জি স্যার, আমাদের 95% পোলাপান হোটেলে খাই স্যার। হোটেলে এটা কেন? মানুষ কল্পনাও করতে পারে না স্যার। এটা কি এটা একটা স্যার আমাদের হচ্ছে স্যার ভিতরের যে টাকা খরচ যায় খাইতে, ওই টাকায় স্যার বাইরেই খাওয়া যায় স্যার। আর ইচ্ছা তাই বলে মতো তোমার খাওয়া যায়। আর তাই বলে তোমরা হোটেলের খাবার তুমি খাবে না নাকি? হোটেলে তোমার হলো তোমার এটা তোমরা এস্টাবলিশ করবা, বাইরে কেন খাওয়া? বাইরের লোককে তোমরা ইয়ে করবে কেন? এখানে তোমাদের খাবারের জন্য তোমার কর্মচারী ঠিক করা আছে, এখানে তোমরা খাবা। এটা ঠিক না এটা। তারপর অনেকে আবার বাইরে থাকে কেন? অন্যান্য মেডিকেলে হোটেলে থাকার জন্য তোমার পাগল, সিট পায় না, সিট বাণিজ্য হয়, সেখানে কত মারামারি হয়, আর তোমরা বাইরে থাকো, আশা কল্পনা করা যায় না। হ্যাঁ, যদি সিট না থাকে, হোস্টেলের সিট অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে ইয়ে করে। আবার যাদের বাড়ির লোকালি, তারা সাধারণত বাড়ি থেকেই করে। এবং আমি দেখছি, আমি যখন করতাম আমার মেডিকেলে, যখন যে যারা লোকালি বাড়ি, তাদের বাড়িতেও তাদের সিট থাকতো এবং হোটেলেও তাদের সিট থাকতো। তারা করতো কি, সারা বছর বাড়িতে থাকতো, আর হোটেলে তারা পরীক্ষা আছে তখন থাকতো, এবং মাঝে মাঝে তারা হোটেলে থাকতো, এটা করতো। আর তোমরা এক্সেপশনাল, এই যে আমাদের এই মেডিকেল, তারা হোস্টেলে থাকে না। এখন এটা যেন আইন তোমাদের জন্য করতে হবে, থামো। তোমাদের একটা হস্টেল ঠিক হচ্ছে না, বয়েজ হস্টেল বড় হচ্ছে না, ওকে তারপরে আমরা আইন করবো। তোমরা বাইরে থাকো, তখন দেখা যাবে। আচ্ছা, এখন দেখো ইনফেক্টিভ ডোজ কত, 10 to 100 অর্গানিজম আর সাফিসিয়েন্ট টু প্রডিউস ডিজিজ। সালমোনেলা কি বলেছিলাম? ইনফেক্টিভ ডোজ কত? না, তোমরা পড়ো না। কিছু কিছু অর্গানিজমের পড়তে হবে। ওখানে সালমোনেলা ছিল 10 to the 5 to 10 to the 10 to the 8 power 5 to অর্গানিজম। 10 to the power 8 স্যার। আর এখানে দেখো 10 to 100 অর্গানিজম। এখানে কিন্তু 5 বলেনি। 10 to the 5 মানে কি? কতটা অর্গানিজম? কত লাখ? স্যার একের পরে 5টা শূন্য স্যার। তাহলে 1 লাখ। 1 lakh। আর এখানে দেখো মাত্র 10টা অর্গানিজম যদি খাও, তাহলে তোমার ডিজিজ হতে পারে। যদি তোমার 10 থেকে 100টা অর্গানিজম খালি, তোমার ডিজিজ হয়ে যাবে। চিন্তা করছো? তাহলে এটা হলো হাইলি ভিরুলেন্ট অর্গানিজম। ওই তোমার প্যাথোলজি যখন পড়াইছিলাম, তখন কি আমরা ভিরুলেন্সি মেজার করে কি হবে? এইভাবে তো নাকি? যে অর্গানিজমের যত কম অর্গানিজম দ্বারাই তোমার ডিজিজ হবে, সেটা হলো হাই ভিরুলেন্ট অর্গানিজম। আর যে যদি বেশি ডিজিজ তৈরি করতে কম অর্গানিজম লাগে, সেটা হলো লেস ভিরুলেন্ট। এটা দেখো 10টা থেকে 100টা খাইলে তোমার ডিজিজ হচ্ছে। কেন খাওয়া? ওই যে বরফে গেলে ওটা আমরা খাইলাম, স্টমাকে কি কি হচ্ছে? অ্যাসিডে কিন্তু ম্যাক্সিমাম মারা যায়, তাই না? মারা যায় না? মারা যায় স্যার। জি স্যার। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা মারা যাবে না। রেস্টেন্ট তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দেখো, এখন প্যাথোজেন্স পড়ি। দেখো, একটা ইন্টারেস্টিং স্টমাক, ধরো কন্টামিনেটেড ফুড অর ড্রিঙ্ক আসলো, গোস্ট স্টমাক আসলো, অর্গানিজম ইজ রেজিস্ট্যান্ট টু অ্যাসিড, সো রেডিলি প্রসেস। স্টমাকে তারা মারাই যাবে না, কিন্তু তোমার মারা গেল সালমোনেলা, যার ফলে কিন্তু তোমার বেশি অর্গানিজম লাগে ডিস করতে। আর এখানে যেহেতু মারা যাচ্ছে না, যার ফলে এগুলো মারে। তারপরে তারা কি, দিস অর্গানিজম দেন আফটার রিচিং দ্য টার্মিনাল আইলিয়াম এন্ড কোলন অ্যাটাচ টু দ্য সারফেস অফ এপিথেলিয়াল সেলস, তারা আলটিমেটলি চলে যাবে কোথায়? লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইন কোথায়? টার্মিনাল আইলিয়াম এবং কোলন, সেখানে যাবে। সেখানে গিয়ে তোমার অ্যাটাচ করবে এপিথেলিয়াল সেলের সঙ্গে বাইন্ড করবে। পরে তারা কি করবে? সেখানে দেন পেনিট্রেট দ্য সেলস এন্ড মাল্টিপ্লাই দেয়ার। তাহলে এপিথেলিয়াল সেলের ভিতরে চলে গেল এবং মাল্টিপ্লাই করবে। তারপরে করবে কি? সেখানে তোমার মাল্টিপ্লাই গুলো, তারপরে সেখান থেকে আবার স্প্রেড টু অ্যাডজেসেন্ট সেলস আপ টু দ্য ল্যামিনা প্রোপ্রিয়া এবং মাল্টিপ্লাই করবে।
আর এটাও তোমার ল্যামিনার প্রক্রিয়া চলে গেল। চলে যাওয়ার পরে এই সময় তোমার করবে কি, তারা প্রথম তৈরি করবে ইন্টারোটক্সিন, মানে এক্সোটক্সিন। নামটা কি? সিগাটক্সিন। ঠিক আছে, প্রথম তালে করলো এক্সোটক্সিন, তখন অর্গানিজম মারা যায়নি, যেহেতু এই জন্য তারা সিগারেট করতেছে তোমার। মারা যাওয়ার আগে তোমার সিগারেশন করতে হবে কি? ইন্টারোটক্সিন, এক্সোটক্সিন, সিগাটক্সিন। এটা করবে কি? সেলুলার ডেথ ডিউ টু সাইটোটক্সিক প্রপার্টি অফ সিগাটক্সিন দ্যাট ইন্টারফেস উইথ প্রোটিন। তার মানে ওই যে আমি এটা মেকানিজম, এটা সংক্ষেপে বলতে হবে। ওই ভ্যারোটক্সিন যেভাবে কাজ করে, আগে যেটা বললাম যে রাইবোজোম আরএনএ এটা এখানে অ্যাডেনাইন রিমুভ করতেছে, তাহলে ওটা আরএনএ নন ফাংশনিং হয়ে গেল, তাহলে প্রোটিন সিনথেসিস হবে না। ঠিক আছে, এই জিনিসটা সংক্ষেপে বলা হলো। লিভার ইন্টারটক্সিন কল সিগাটক্সিন and cellular death is due to cytotoxic property of sigatoxin that interferes with protein synthesis. এখন এই প্রোটিন সিনথেসিসের জন্য তোমার নেক্রোসিস হলো এবং ওখানে অ্যাকুট ইনফ্লামেশন হবে। ঠিক আছে, এবং সেইখানে তোমার ইনভেশন অফ পলিমর্ফ নিউট্রোফিল সেখানে চলে আসবে, এবং নিউট্রোফিল এসে কি করবে? ট্রাই টু ইনগাল্ফ শিগেলা। ঠিক আছে, ঠিক আছে, করবে, কিন্তু তারা নিজেরাই মারা যাবে। মারা গেলে তখন কি? মাইক্রো অ্যাবসেস ফর্মেশন। এবং আগে বলছি যে এই যে প্রোটিন সিনথেসিস হলো, তার জন্য কি? নেক্রোসিস হলো। ঠিক আছে, তাহলে ওখানে একটা আলসার হলো, তাই তো? এখন এই যে আলসার যেটা হলো, এই যে নেক্রোসিস হলো, এই নেক্রোটিক এপিথেলিয়াম বিকাম সফট, ভেরি সফট এন্ড ফ্লাইয়েবল, ভঙ্গুর, নরম এবং ভঙ্গুর, এন্ড স্লাপিং আউট অফ নেক্রোটিক এরিয়া। এই নেক্রোটিক এরিয়া থেকে এই যে ইজিলি স্লাপিং মানে কি? ঝরে পড়ে যায়। নেক্রোটিক এপিথেলিয়াম যেটা হলো, সেটা সফট এবং ফ্লাইয়েবলের জন্য ঝরে যাচ্ছে। ঝরে গেলে কি হবে? তখন production of superficial snail tract ulcer of or serpiginous ulcer, which leads to bleeding from mucosa. তাহলে এই ঝরে পড়লো, এটার জন্য যে আলসারটা হলো, আলসার নেশাটা হলো স্নেল ট্রাক্ট। স্নেল ট্রাক্ট মানে কি? এই তোমরা এই যে শীতকালে বেশি ভালো বোঝা যায়, এই যে শামুক, তারপরে হলো তোমার স্নেল, এগুলো তোমার স্নেল। স্নেল বলতে ওই তোমার শামুক জাতীয় যা কিছু বোঝায়। তখন দেখবা ওরা যে দিক দিয়ে যাবে, শিশির পরে দেখবা ওই রাস্তা একটা তোমার কি ইজিলি বোঝা যায় না যে এই দিক দিয়ে শামুক গেছে, স্নেল গেছে, বোঝা যায় না, যায় কিনা? তারপরে একটা জায়গায় মনে করো ওই যে পানি আছে, পানি কমতেছে, ওই যে তোমার নদী বা পুকুর, ওইখানে দেখবা শামুক যদি ওখানে, স্নেল যদি ওখানে যাওয়া আসা করে, দেখবে একটা দাগ পড়ে থাকে। ঠিক ওইরকম এই যে আলসার যেটা হবে, সেই এইরকম স্নেলটা একটা আলসার হয়। ঠিক আছে, তাহলে প্রথম হলো আলসার হলো, স্নেলটা একটা আলসার হলো। এরপরে করবে কি? অর্গানিজম কিছু মারা যাবে, মারা গেলে তখন তৈরি হবে কি? অ্যান্ডোটক্সিন। এই অ্যান্ডোটক্সিন করবে কি? ইরিটেট বাওয়েল কজিং ডায়রিয়া, তখন হবে ডায়রিয়া হলো। এবং এই সময় ইন দিস টাইম পেশেন্ট ডেভেলপ ফিভার, অ্যাবডোমিনাল পেইন আর ডিসেন্ট্রি। ফিভার কি জন্য হবে? ওই অ্যান্ডোটক্সিন যেভাবে কাজ করে তোমরা জানো। এখানে কি হবে? ম্যাক্রোসকে অ্যাক্টিভেট করলে কি তৈরি হবে? IL-1 IL-8 স্যার। ইন্টারলিউকিন 1, তারপর গামা ইন্টারফেরন। হ্যাঁ, এগুলো তৈরি হয়। এইগুলো কি করে? টেম্পারেচার হাইপোথ্যালামাসে কাজ করবে, তখন ফিভার হবে, তাই তো? আর আপনার পেইন তো হবে, ডিসেন্ট্রি, আলসার হয়, এগুলো তো পেইন হবেই। আলটিমেটলি তখন হিলিং হয়ে থাকবে। এবং প্রথমে আলসার ইজ দেন কভার্ড বাই সিরোমেমব্রেন। সিরোমেমব্রেন মেড আপ অফ, এই সিরোমেমব্রেনের মধ্যে কি কি থাকে? ফাইব্রিন, লিউকোসাইট, আর বেশি কিছু থাকবে, সেলুলার ডেব্রাইস থাকবে, নেক্রোটিক মিউকোস এবং ব্যাকটেরিয়া। আলটিমেটলি হিলিং হবে এবং স্কার টিস্যু ফর্মেশন হবে, যার ফলে হিলিং হবে। এই জন্য ওই যে তোমার একটা পরীক্ষা কোশ্চেন আছে,
সিটোভাইমেন্ট কি, কম্পোজিশন কি এবং কোন কোন অর্গানিজম সিটোভাইমেন্ট করে? তাহলে সিটোভাইমেন্ট আমরা এর আগে আর কোথায় পেয়েছি? কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিস। ডিপথেরি, এখানে শিগালা ডিসেন্ট্রি পাইলাম। আরেকটা পাবো ক্লস্ট্রিডিয়াম, যখন পড়াবো ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। এই তিনটা অর্গানিজম নাম লিখতে হবে। তাহলে প্যাথোজেনেসিস আবার তাহলে আমরা পড়ি। তাহলে প্রথম কি হলো, যে অর্গানিজম আমাদের বডিতে প্রবেশ করলো থ্রো ফিকো ওরাল রুট, তাই তো? কন্টামিনেট ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর মধ্যে প্রবেশ করলো। তারপরে ইন্টেস্টাইন, স্টোমাকে গেল, কিন্তু স্টোমাকে আর দে আর রেজিস্ট্যান্ট টু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে রেডি ক্লোজ স্টোমাক, স্টোমাক ক্লোজ হলে তারপরে স্মল ইন্টেস্টাইন আসলো। এখান থেকে তোমার একবারে চলে যাবে কোথায়? লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে গেল, যাবে কোথায়? একবারে তোমার টার্মিনাল আইলাম এবং কলনে যাবে। ঠিক আছে, একবারে সেখানে গিয়ে সেখানে এপিথেলিয়াল সেলের সঙ্গে তারা বাইন্ড করলো, তারপর সেলের ভিতরে প্রবেশ করলো, ইনভেশন করলো। হ্যাঁ, তারপর সেই সেলের ভিতরে প্রবেশ করলো, সেখানে মাল্টিপ্লাই করবে, সেখান থেকে আবার অ্যাডজয়েন্ট সেলে যাবে, মানে স্প্রেডিং হবে এবং আপ টু যাবে কোথায়? একবার ল্যামিনা প্রক্রিয়া পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এবং সেখানে মাল্টিপ্লাই করবে। এখন এই সময় কি করবে তারা? তাড়াতাড়ি করে তোমার হলো এক্সোটক্সিন। কোন এক্সোটক্সিন? ওটার নাম আরেকটা হলো ইন্টারটক্সিন, যেটা ইন্টেস্টাইন কাজ করে। ইন্টারটক্সিন কি করবে তখন? রাইবোজোমাল আরএনএ কে কি করবে? আরএনএ কে অ্যাডেনাইন কে করলো, যা বলে নন ফাংশন হয়ে গেল আরএনএ, প্রোটিন সিনথেসিস হবে না। আর প্রোটিন সিনথেসিস যদি না হয় তাহলে ওটা নেক্রোসিস হলো। আর এই নেক্রোসিস হওয়ার জন্য কি হচ্ছে? ওখানে অ্যাকুট ইনফ্লামেশন আছে। তখন ওখানে যাচ্ছে কি? নিউট্রোফিল। অ্যাকুট ইনফ্লামেটরি সেল কি আছে? নিউট্রোফিল, তাই তো? ওখানে নিউট্রোফিল যাচ্ছে, নিউট্রোফিল গিয়ে তাকে ওই যে শিগেলাকে মারার চেষ্টা করতেছে, তাই তো? মারার চেষ্টা করার পরে সে ওই অন্যকে মারবে কি? সে নিজেই মারা যাচ্ছে। যার ফলে কি হচ্ছে? নিউট্রোফিল যখন মারা যায় তখন তাকে বলবো পাস সেল, তাই তো? আলটিমেটলি সেখানে কি হচ্ছে? মাইক্রো অ্যাবসেস তৈরি হচ্ছে, ছোট ছোট অ্যাবসেস তৈরি হচ্ছে এবং এই নেক্রোসিস হলো। এখন এই যে নেক্রোসিস হলো, এই নেক্রোটিক এটার যে এপিথেলিয়াল সেল আছে সেগুলো কি হবে? সেগুলো ভেরি সফট অ্যান্ড ফ্লায়েবল, এবং সফট এবং ফ্লায়েবল, নরম এবং ভঙ্গুর যেন ইজিলি স্ল্যাপড আউট, সরে পড়বে। যেমন সেখানে যে আলসারটা হচ্ছে ওটা ন্যাচারাল হচ্ছে স্নেল ট্রাক্ট আলসার, স্নেল ট্রাক্ট আলসারের মতো তৈরি হচ্ছে। স্নেল, এই জন্য তোমার কম্পেয়ার করা হলো স্নেল এর সঙ্গে কম্পেয়ার করা হলো। স্নেল ট্রাক্ট আলসার হলো। এরপরে কিছু অর্গানিজম মারা যাবে, তখন তারা তৈরি করবে অ্যান্ডোটক্সিন। অ্যান্ডোটক্সিন তখন করবে কি? এই যে ইন্টেস্টাইনাল ওয়াল একে ইরিটেট করবে, যার ফলে কি হবে? তোমার সেখান থেকে তোমার হবে ডায়রিয়া তৈরি হবে। আবার এই সময় তোমার ফিভার হবে এবং আপনার পেইন হবে। ফিভারটা কেন হবে? তখন তোমার ম্যাক্রোফেজকে যে অ্যাক্টিভেট করে, তখন ম্যাক্রোফেজকে তোমার তোমার কি করবে? তখন তোমার ইন্টারলকিন 1, গামা ইন্টারফেরন এগুলো সিক্রেশন হলে হাইপোথ্যালামাসের কাছে ফিভার হবে। আলটিমেটলি তারপরে কি হবে? আলসার হিলিং হতে থাকবে। প্রথম তৈরি হবে কি? সিটোমেমব্রেন তৈরি হবে, এবং সিটোমেমব্রেন মানে কি থাকে? ফাইব্রিন তো অবশ্যই থাকে। তারপরে তোমার হলো কি? তারপর তোমার ওই যে ব্লাড সেলগুলো থাকে, আরবিসি থাকতে পারে, ডব্লিউসি থাকতে পারে, লিউকোসাইট, বেশ করে লিউকোসাইট কি পার্সেল, ওই যে নিউট্রোফিল থাকবে, লিউকোসাইট, আরবিসি। নেক্রোটিক ক্যাপিটাল থাকবে, তো ব্যাকটেরিয়া থাকবে, এবং সেলুলার ডেব্রাইস, এগুলো মিলে তোমার হলো সিটোপ্লাজম। তারপর হেলিং অকার বাই স্কার টিস্যু ফর্মেশন। কি খেয়াল থাকবে না স্যার? হ্যাঁ স্যার এখানে তাহলে স্যার অটোমেটিকলি হিলিং হয়ে যাইতেছে স্যার, ওই অ্যাবসেস গুলা যখন স্নেল ট্রাক আলসারটা তৈরি করতেছে, এরপর ওটা স্যার ওইখান থেকে জুড়ে যায় স্যার, অটোমেটিকলি এটা হিলিং হয়ে যাইতেছে। বিষয়টা এরকম স্যার? হ্যাঁ, আস্তে আস্তে এমনিতে ঠিক হয়ে যাবে। এমনি ঠিক হয়ে যাইতেছে। তাহলে স্যার এটার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন নাই বা এরকম কিছু? ট্রিটমেন্ট ওই না করলে তো ওই সময় তোমার তো অবস্থা খারাপ করে। শিগেলা রিসেন্টলি একবার যাদের হয় তারাই জানে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। শিগেলা রিসেন্টলি কি কোনো হয়নি না? হয়নি কোনোদিন? রক্ত না স্যার,
হয়নি? ভয়ও নাই, তারপরে তো দেখিও নাই আশেপাশে স্যার। এখন তো এগুলা স্যার খুব কমে গেছে। কমে যায়নি, হয়। এবং এইখানে তোমার ওই যে পায়খানা যে আমি যখন পড়াবো, ইন্টারনাল হিস্টোলজিক্যাল পড়াবো, তখন তোমার এই যে কম্পেয়ারটা পড়াবো যে কোনটা কেমন। এটা তো এখানে তোমার হলো পায়খানা খালি বারবার খালি পায়খানা, তোমার যখন পায়খানা হবে বারে বেশি হবে, কিন্তু তোমার ওই পায়খানার পরিমাণ কম থাকবে। সেখানে তোমার ওই যে তোমার মিউকাস বেশি থাকবে এবং তোমার ব্লাড বেশি থাকবে। তোমার স্টুলই থাকবে না, কিন্তু পরিবর্তে তোমার মিউকাস থাকবে এবং ব্লাড থাকবে, তাজা রক্ত থাকে। এই যে আলসার হয়, এই তাজা রক্ত হয়, বুঝছো? এটাই এবং স্যার রক্ত আমাশয় স্যার রক্ত বলে যেটা। আমাশয়, হ্যাঁ, রক্ত আমাশয়। যার ফলে এবং পেট ব্যথা হয়। অনেকে জ্বরও থাকে, অনেকে জ্বর নাও থাকতে পারে। জ্বর যে থাকবে এমন নয়, জ্বর থাকতে অনেকে জ্বর থাকে, অনেকে জ্বর থাকে না, ঠিক আছে? আর পেট ব্যথাটাও বেশি হয়। এমন মশক দিয়ে উঠবে, তুমি না গেলে তোমার মানে যারা তুমি চিকিৎসা করবে না, তোমাকে চিকিৎসা করতে বাধ্য করবে, শিগেলা এরকম ইয়া, ঠিক আছে? এখন ফিজিক্যাল ফিচার ওই যে যেটা বলা হলো, ইনকিউবেশন পিরিয়ড মাত্র হলো 1 থেকে 3 দিন, খুবই কম কিন্তু। জি স্যার। আর সালমুল্লাহ কত দিন ছিল? 10 থেকে 14 স্যার। 10 to 14 days. 10 to 14 days। এবং প্রথম সাড়ে কিন্তু এ ডে অর সোলেটার, তখন তোমার হলো এই ফ্রিকোয়েন্সিটা বাড়ে যাবে, তখন লিকুইডের পরিমাণ বাড়ে যাবে, তখন মিউকাস এবং ব্লাড থাকবে। এটাই মেইন। তোমার সংক্ষেপে বলতে পারো যে আপনার পেইন হবে, ফিভার হবে, সেখানে হবে তোমার ফ্রিকোয়েন্সিটা বাড়ে যাবে এবং লিকুইড কম হবে, কিন্তু মিউকাস এবং ব্লাডটা বেশি থাকবে, ঠিক আছে? তারপর কি হয়, মোস্ট কেসেস সাবসাইড 2 থেকে 5 দিনের মধ্যে হয়ে যায়। ফিউ কেসেস আবার ক্রনিক ক্যারিয়ার হয়। এই ক্লিনিক্যাল ফিচার সংক্ষেপে অ্যাবডোমিনাল পেইন হবে, ফিভার হতে পারে, তারপরে ব্লাড স্টুলেনাসার কি মিউকাস এন্ড ব্লাড থাকবে, মিক্সড থাকবে এবং বারবার পায়খানা হবে এবং ফিকাল ম্যাটার কম থাকবে। এই তোমার হলো এটা। আর ইনকিউবেশন পিরিয়ড মাত্র 1 to 3 days। এটা তোমার কিন্তু আসে, তোমার প্রবলেম বেশ কোশ্চেন আসে, দেখে নিও। এখন আমরা ডায়াগনোসিস কিভাবে করব? ল্যাব ডায়াগনোসিস। স্টুল নিতে পারি, ফ্রেশ স্টুল। সবসময় ফ্রেশ স্টুল নিতে হয়, কিন্তু আমরা তো নেই না, ফ্রেশ স্টুল নেই। অথবা রেকটাল সব নিতে পারি অনেক সময়, সেখানে অর্গানিজম আরো বেশি থাকবে। আর মিউকাস ফ্লেক্স নিতে পারি, পায়খানার মধ্যে যে মিউকাস যেগুলো থাকে সেগুলো নিলে আরো ভালো রেজাল্ট আসে। এরপরে কি করবো? গ্রাম স্টেন করবো। মাইক্রোস্কোপিক এক্সামিন করলে কি হবে? এই গ্রাম স্টেন করলে কি হবে? প্লেন্টি অফ পার্সেল আরবিসি এবং ম্যাক্রোফেজ থাকবে, ঠিক আছে? এটাই মেইন। আমরা তো অর্গানিজম সাধারণত পাই না, স্টুল আমরা মাইক্রোস্কোপ গ্রাম স্টেন করি না, আমরা এখানে ওই স্টুল আমরা করি হলো হোয়াইট ফিল্ম বা স্যালাইন প্রিপারেশন করি, বলি স্যালাইন প্রিপারেশন বা হোয়াইট ফিল্ম এক্সামিনেশন করে, স্টেন করি না। হোয়াইট ফিল্ম মানে হলো কি, তোমার স্টুলের সঙ্গে ডিস্টিল ওয়াটার মিশাই দিয়ে জাস্ট আমরা দেখি, ঠিক আছে? অনেক সময় আয়োডিন মিশা হয়, সেটা হলো তোমার এই যে ইন্টারভাইস্টুলার লেগে। এই ক্ষেত্রে তোমার কিচ্ছু লাগবে না, ডিস্টিল ওয়াটার মিক্সড করে আমরা জাস্ট দেখবো, দেখলে আমরা পাবো পার্সেল পাই, আরবিসি পাই এবং ম্যাক্রোফেজ। এই জন্য বলা হলো কিন্তু মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টোন, আমি কিন্তু গ্রাম স্টেন বলি নাই, ঠিক আছে? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টোন, প্লেন্টি অফ পার্সেল থাকতে হবে, আরবিসি এবং ম্যাক্রোফেজ। এরপরে আমাকে দেবো কালচার করবো। কালচার তো আগেই বললাম যে ম্যাক্রোফেজ আগারে করতে পারি, এসএস আগারে করতে পারি, এক্সেল আগারে করতে পারি। কেমন ফাইন্ডিংস হবো? ম্যাক্রোফেজ আগারে কি হবে? পেল কালারলেস কলোনি সবগুলোতেই। আর এক্সেল দিতে পাবো কি? রেড কলোনি পাবো, তাই না? এই যে কালচার হলো। এখন এগুলো কনফার্ম করার জন্য কি করবো অর্গানিজম, তখন আমরা গ্রাম স্টেন করলে পাবো গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। আর মর্টাইল টেস্ট করলে কি? নন মর্টাইল। আর বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা কি করব? প্রথম ধরো ওই যে ক্যাটালিস টেস্ট পজিটিভ, তারপরে অক্সিডেজ টেস্ট নেগেটিভ, তাই তো? তারপরে কি করব?
সুগার ফার্মেন্টেশন টেস্ট করবো। সুগার ফার্মেন্টেশন টেস্টের মধ্যে কি, ল্যাকটোজ কি, এটা নন ফার্মেন্টার, হ্যাঁ, গ্লুকোজকে ফার্মেন্ট করবে, করে অ্যাসিড তৈরি করবে, নট গ্যাস, তাই তো। তারপরে তোমার ইন্ডোল নেগেটিভ, ইউরিয়াজ নেগেটিভ, এগুলো বলতে হবে, কি খেয়াল থাকবে তো। আর নিচেরটা বলতে পারো, না বলতে পারো, অ্যান্টিসেরা দিয়ে আমরা অ্যাগ্লুটিনেট করে আমি করি। দেখি আচ্ছা, এই যে একটা ছিল, এই গ্রুপটা ঠিক আছে সাদা, এখানে ছিল, আমি গ্রুপটা এইভাবে আনছি, ABCD। এ হলো ওই যে তা হলো গ্রুপ বি, ঠিক আছে, ভালো বুঝলাম, বিনয় সম্প্রদায় এবং মার্ক পালন। আর 11 তারিখ হলো প্রথম কালকে থেকে হলো গ্রুপে ABCDE, তারপরে ABCD, তারপরে সিরিয়ালে নাই, উল্টো পাল্টা আছে। হ্যাঁ, ঠিক সিরিয়াল করব, সিরিয়ালে নাই করা নাই না, এই ABCDE, হ্যাঁ এই বন্ধু ঠিক আছে, তারপরে ABCDE, তারপরে ABCE আছে। আপনি কিভাবে দিছিলেন? না, আমি রস্তমকে এই জন্য কাজ করি, ওই জন্য কাজ করি, কোন পৃষ্ঠা নিয়ে এলাম আমি রস্তমকে, এই জন্য কার্ডের নামটা লেখা দিলাম না, ঠিক তারিখ ভুল দিছেন, ওই জন্য ওকে যে কাজ করাতে চাই না। আমি মনে করছি আপনি বোধহয় গ্রুপটা করে দিয়েছেন, আমি ঠিক করে দিলাম, ঠিক করে দিলাম। ABCD মানে কি, এই লোকটা কি কাজ, মানে এরপর আমার পরে প্রোটিয়াস, প্রোটিয়াস স্পেস দুটো আছে, তোমার না জানলে হবে, প্রোটিয়াস ভালগারিস এবং মাইরিবিলিস, তোমাদের প্রয়োজনে স্পেস জানার প্রয়োজনে প্রোটিয়াস জানলেই হবে। প্রপার্টিসটা ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসে অনেক সময়। গ্রাম নেগেটিভ ব্লড তো অবশ্যই জানো। আর এটা কি মোটাইল না নন মোটাইল, সূত্রে যাও, এটা কি ল্যাকটোজ ফার্মেন্টার না নন ফার্মেন্টার, কোনটা? স্যার এটা নন ফার্মেন্টেড। এসএসপি সালমাস হয়ে গেল প্রোটিয়াস, তাই তো, নন ফার্মেন্টার। আর মোটাইল আর নন মোটাইল, তখন তো বলছি যে কি তোমার ল্যাকটোজ ফার্মেন্টার র্যাপিডলির মধ্যে ইন্টারো ইস্কেরিশিয়া কলা এবং ইন্টারব্যাক্টার মোটাইল। আর এসএসপির মধ্যে কোনটা? শিগেলা বাদ দিয়ে ফার্মুলা, শিগেলা আর ক্লেপসেলিয়া বাদ দিয়ে বাকিগুলো মোটাইল, বাকিগুলো মোটাইল। তাহলে এবং এইটা ভেরি মোটাইল, এই যে প্রোটিয়াসের ক্ষেত্রে খেয়াল রাখবা, ভেরি মোটাইল। এবং ভেরি মোটাইলের জন্য, মোটাইলিটি বেশির জন্য এটা প্রোডিউস সোয়ার্মিং গ্রোথ অন ব্লাড এগার মিডিয়া, এবং যেটা আমার কিভাবে হয়, characterized by expanding rings or webs organism over the surface of the agar। এটা পরে একটু দেখাচ্ছি। স্যার সোয়ার্মিং গ্রোথ বলতে কি বোঝাইছে? ওটা একটু আমি দেখাচ্ছি, থামো। ল্যাকটোজ নন ফার্মেন্টার জানি নেগেটিভ, এবং প্রোডিউস এনজাইম কল্ড ফিনাইলঅ্যালানিন ডিএমিনেজ। আরেকটা তোমার এনজাইম করে, প্রোডিউস এনজাইম ইউরিয়েস। ইউরিয়াসটা কি করে, হুইচ ক্লিপস ইউরিয়া টু ফর্ম অ্যামোনিয়া ক্যারেক্টারাইজড বাই ফিশি অর্ডার। তাহলে এনজাইম করতে তোমার ক্যাটালিস পজিটিভ, অক্সিজেন নেগেটিভ তো কমন, আর এনজাইম করতে দুটা, একটা ফেনাইলঅ্যালানিন ডিএমিনেজ, আরেকটা হলো প্রোডিউস ইউরিয়াস। ইউরিয়াস তৈরি করে। ইউরিনের মধ্যে কি ইউরিয়া থাকে না, হ্যাঁ, ইউরিয়াটাকে তারা ভেঙে দেয়, ইউরিয়াস করবে কি, ইউরিয়াকে ভেঙে দিয়ে ওখানে করবে অ্যামোনিয়া। এই জন্য ওই তোমার ফিশি অর্ডার, মাছের মতো আষ্টে গন্ধ হয়, ঠিক আছে। আর সোয়ার্মিং গ্রোথ হলো মানে যেখানে গ্রো হলো সেখান থেকে গ্রো করে তারা হাই মর্টালিটি যেন চতুর্দিকে ছড়ায় যাবে, সোয়ার্মিং গ্রোথ ছড়ায় যাবে। এটা তোমার দেখো এখন, এই যে এখানে দেখো তো, এই যে একটা দেখো, মাছের এখানে গ্রো করছে, গ্রো করে ছড়ায় গেছে। আবার তোমাকে, তোমার তো কক্সবাজার গেছো? জি স্যার। জি স্যার। তারপরে অনেকে হয়তো কক্সবাজার জানে, অনেকে বিভিন্ন সমুদ্র সৈকতে গেছে, সেখানে বালুর যে
সমুদ্র সৈকতে দেখবা যে বালুকণা কি স্তরে স্তরে ইয়ে থাকে না? জি স্যার। আর সমুদ্রের ঢেউ যখন আসে কি হয়? আর সমুদ্র সৈকতে যখন ঢেউগুলো আসে ঠিক ওই রকম এই যে এটা মনে হচ্ছে কিনা দেখো তো। বালু দেখো স্তরে স্তরে সজ্জিত, দেখো তো এই যে একটা তো এই যে এবং দেখো এই যে যেখানে ইয়ে হলো ছড়াই গেছে, তাই তো? আবার দেখো 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 এই যে এটা একটা স্তর, এটা একটা স্তর, ভিন্ন স্তর হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। ঠিক এইরকম হয়, মানে গোটা মিডিয়াতে তারা ছড়া যাবে এত মোটাইলিটি, মানে মোটাইল দ্বারা ব্লাড এগারেজ দিই, ওটা দেখি আমি বুঝবো যে এটা পটিয়াস, আর কোনো কথা নেই। আরেকটা কথা কি, ফিসি ওরা হয় এমন মাছটা মনে হয় তোমার এই গন্ধ তুমি এখন টিকতে পারবে না, মাছের মধ্যে আষ্টে গন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওর গন্ধ তুমি মানে গন্ধ শুনলে গন্ধ আর এই যে তোমার এক্সপানিং এই যে ওয়েব যেটা, এই দুটো থাকলে তুমি গন্ধ হইলে তুমি এটা পটিয়াস, ঠিক আছে? এই দুটো খেয়াল অবশ্যই রাখবা। তাহলে ব্লাড আগারে কি এটা হাই, যেহেতু মর্টালিটি হাই, এই জন্য পরে সোয়ার্মিং গ্রোথ অন ব্লাড আগার এটা ক্যারেক্টারাইজড বাই এক্সপ্যান্ডিং ওয়েভস, ঠিক আছে? আরেকটা হলো প্রডিউস ইউরিয়াস, হুইচ কি হাইড্রোলাইজ ইউরিয়া প্রডিউস অ্যামোনিয়া, যা ফলে ফিশি অর্ডার হয়। তাহলে এখন তোমার এই যে ক্যারেক্টারটা খেয়াল থাকবে কিনা দেখো। এখন একটা গ্রাম নেগেটিভ বর্তমানে কমন আছে, ক্যাটালিস টেস্ট পজিটিভ, অক্সিজেন টেস্ট এটা তো কমন আছে, তাই তো? জি স্যার। একটা ফার্মেন্টার না নন ফার্মেন্টার, এটা তোমার তো ওই যে এটার একটা কমন ক্যারেক্টার, ওখান থেকে তোমার লিখবাই যে ইলেকট্রো ফার্মেন্টার না নন ফার্মেন্টার। তারপর মর্টালিটি আর নন মর্টাল, ওই যে ক্লাসিফিকেশন পড়ালাম ওইখান থেকে তোমার নিয়ে আসো যে ভেরি মোটাইলও খেল না থাকে, মোটাইল ইয়ে করো। আর এটার স্পেশাল ক্যারেক্টার দুটা, একটা হলো ভেরি মোটাইল, যা হলো তোমার হলো for swarming growth on blood agar, which is characterized by expanding rings or waves of organism over the surface of the agar, মানে agar বলতে ব্লাড agar, অন্য মিডিয়াতে না। কিন্তু তোমার যদি ম্যাকফার্মিক আগারে যখন ইয়ে করবো তখন কিন্তু এটা রিং হবে না, কি জন্য? তখন ম্যাকফার্মিক আগারে বাইল দেওয়া থাকে, ওই বাইল করবে কি এটাকে তোমার মর্টিলিটি হয়ে যেতে পারে না, ঠিক আছে? তখন কিন্তু তোমার রিং দেখা যাবে না, শুধু দেখা যাবে ব্লাড আগার মিডিয়া। ডিএলএম স্টুডেন্ট তোমার শুনতেছো তো? জি স্যার। জি স্যার। তোমাদের জন্য এগুলো ভালো লাগবে। আর এমবিবিএস ওদের শুধু যেটুকু খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা এনজাইম যেটা করে, একটা হলো ফিনাইল ডিয়ামাইনেজ, এটা করে। আর তবে মেইনলি যেটা খেয়াল রাখতে হবে প্রোটিস এনজাইম ইউরিয়াস, যেটা করবে হুইচ কিপস ইউরিয়া টু ফর্ম অ্যামোনিয়া। এবং অ্যামোনিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়া যেখানে তৈরি হবে কি ফিশি অর্ডার হয় না? এই যেমন এই যে কোনো জায়গায় যে পোশাক পরে সেখানে দুর্গন্ধ যাইতে পারবে? গন্ধটা কিসের হয়? তোমার এই অ্যামোনিয়ার মতো গন্ধ হয়, ঠিক আছে? আষ্টে গন্ধ হয়, ঠিক আছে? জি স্যার। ঠিক ওই রকম গন্ধ হবে। মাছের বাজারে গেলে আষ্টে গন্ধ হয়, ঠিক ওই রকম। তাহলে এটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে আর অ্যান্টিজেনিক স্ট্রাকচার হলো, একটা হলো ও সেলুলার অ্যান্টিজেন বা ও অ্যান্টিজেন বা সোমাটিক অ্যান্টিজেন, আর একটা হলো এইচ অ্যান্টিজেন অথবা ফ্লাজেলার অ্যান্টিজেন। এই দুটা আমি বললাম কি যেন, বলার কারণ আছে। এখন এখানে আসো, some protease has antigenic similarity, some protease has antigenic similarity with rickettsia. রিকেটশিয়ার সঙ্গে কিছু প্রোটিয়াসের অ্যান্টিজেনিক সিমিলারিটি আছে। তাতে কি হলো? অসুবিধাটা কি হলো? Since rickettsial antigen is difficult to produce, protease antigen can be used for diagnosis of rickettsia. এই যে রিকেটশিয়া একটা অর্গানিজম আছে, এটা আমরা পড়াবো, অলরেডি নাম শুনেছ, ক্লাসিফিকেশন করেছিলাম, ঠিক আছে? রিকেটশিয়া যখন পড়াবো তখন ডায়াগনোসিস কিভাবে করি এইটা তখন জানতে হবে। এই রিকেটশিয়াল অ্যান্টিজেন ইজ ডিফিকাল্ট টু প্রডিউস, এই কারণে এই যেহেতু প্রোটিয়াসের সঙ্গে রিকেটশিয়াল একটা সিমিলারিটি আছে, এই জন্য প্রোটিয়াস অ্যান্টিজেনই আমরা রিকেটশিয়া ডিজিজটাকে ডায়াগনোস করার জন্য ইউজ করি। এটাকেই বলা কোন স্ট্যান্ডে ইউজ হয়?
প্রোটিয়াসের OX2, OX19 এবং OXK, এই তিনটা। এবং এই টেস্টটাকে বলা হয় ওয়েল ফেলিক্স টেস্ট। এই ওয়েল ফেলিক্স টেস্ট দিয়ে আমরা ডায়াগনোস করি রিকেটশিয়া ফিভার। এটা এখন বোঝানোর জন্য বলবো। এখন আমি ডেফিনিশন এখন বলবো, এটা এখন জানবা। Serum of patients suffering from rickettsial infection which agglomerate with certain O antigen of protease species such as OX19, OX2 and OXK. This is called oil Felix test. এবং এই titer of 1:80 is diagnostic, but rising data is confirmatory. তাহলে মোট কথা হলো কি, যে প্রোটিয়াসের অ্যান্টিজেন কটা আছে, একটা ও অ্যান্টিজেন আর একটা হলো ও অ্যান্টিজেন বা সোমাটিক অ্যান্টিজেন বা সেলার অ্যান্টিজেন আর একটা ফ্লাজার অ্যান্টিজেন, তাই তো? জি স্যার। এখন এই যে রিকেটশিয়া অ্যান্টিজেন এবং প্রোটিয়াসের কিছু কিছু স্পিসিস আছে যেগুলোর সঙ্গে সিমিলারিটি আছে, যেমন OX2, OX19 এবং OXK। এখন সিমিলারিটি থাকার জন্য সুবিধা কি, আমরা ফ্যাক্টরিয়াল পারপাসে কাজে লাগাই। কোন ক্ষেত্রে? যে আমরা তোমরা জানো যে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন বা সেলুলার টেস্ট আমরা যে করি, সেখানে কি করি, আমরা কমার্শিয়ালি যে তৈরি করি সেটার মধ্যে হয় অ্যান্টিজেন দেওয়া থাকে অথবা অ্যান্টিবডি দেওয়া থাকে। যদি অ্যান্টিজেন দেওয়া থাকে তাহলে পেশেন্টের সেরামে যদি আমরা ওই দেখবো অ্যান্টিবডি, আর যদি রিয়েজেন্টে যদি অ্যান্টিবডি দেওয়া থাকে তাহলে পেশেন্টের সেরামে দেখবো অ্যান্টিজেন। ঠিক আছে? এক্ষেত্রে আমরা করবো কি, এই যে কমার্শিয়াল অ্যান্টিজেন রিয়েজেন্ট যেটা এর মধ্যে থাকবে এই যে প্রোটিয়াসের অ্যান্টিজেন থাকবে, এই যে OX19, OX2, OXK। এটা করবে কি, পেশেন্টের সেরামে আমরা মানে সাসপেক্ট করি রিকেটশিয়া ফিভার, তার রিকেটশিয়া রোগীর কাছ থেকে আমরা ব্লাড নিলাম, নিয়ে সেরাম করব। সেরামের সঙ্গে আমরা করবো কি, এই যে রিয়েজেন্টটা মিক্সড করবো, করে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে বুঝবো এটা পজিটিভ। এবং এই পরীক্ষা করা হলে এটা হলো অয়েল ফেলিক্স টেস্ট। এবং পজিটিভ কখন বলবো, টাইটার যদি 1:80 হয় এটা ডায়াগনস্টিক। আর যদি রাইজিং হয়, যেমন আজকে 1:80 পাইলাম, পরে 7 দিন পরে পাইলাম মনে করো ডবল পাইলাম 1:160, তারপরে পাইলাম 1:320, এগুলো হলো কনফার্মেটরি। ঠিক আছে? জি স্যার। অয়েল ফেলিক্স টেস্ট দ্বারা আমরা রিকেটশিয়ার করি। এখন এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আমরা ভাইভাতে তুলে ধরি না, কিন্তু রিটেনে আসে। তাহলে সেরাম অফ পেশেন্টস suffering from rickettsial infection who is agglutinated with certain O antigen of protease species such as OX19, OX2 and OXK, called oil Felix test. ঠিক আছে? সেরামের মধ্যে থাকতেছে কি, অ্যান্টিবডি। আর এই যে রিয়েজেন্টের মধ্যে থাকতে প্রোটিয়াসের মধ্যে প্রোটিয়াস কোনটা, OX19, OX2 এবং OXK ও অ্যান্টিজেন থাকতেছে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হলো, তাহলে বলবো পজিটিভ। এটা কি বলা হয়, ওয়েল ফেলিক্স টেস্ট। ভ্যালু কত, 1:80 হলে আমরা বলবো এটা পজিটিভ। আর রাজিং টুটা হলে আরোই বলবো যে কনফার্মেটরি। প্যাথোজেনিসিটি এটা থাকে কোথায়, হিউম্যান ইন্টারব্যাকটেরিয়া মানেই থাকবে তোমার হিউম্যান কলোনে থাকে, তাই তো? এছাড়া এনভায়রনমেন্টে থাকতে পারে সয়েল এবং ওয়াটার। এবং ইন্টেস্টাইনে থাকে তখন কিন্তু ইনফেকশন করে না, যখন তারা ইন্টেস্টাইন বাইরে যাচ্ছে তখন তারা ইনফেকশন করে। এবং কি কি ডিজিজ করে, দিস অলমোস্ট সেম অ্যাজ ইকোলাই এক্সেপ্ট জিআইটি ডিসঅর্ডার। এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, তাহলে আবার এটাই লিখিও না। যেমন ইকোলাই কি করে, একটা ডায়রিয়া করে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রথমে স্যার, ইউটিআই। একটা হলো দুই ভাগে ভাগ করতে হবে ইকোলাই, একটা হলো ইন্টেস্টাইনাল আর একটা নন ইন্টেস্টাইনাল। ইন্টেস্টাইনাল করে ডায়রিয়া, তাই তো? ডায়রিয়া। আর বাইরে করে তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন স্যার। তারপরে কি করে, অন ইনফেকশন করে, নিউমোনিয়া করে স্যার, সেপ্টিসেমিয়া করে, এগুলো করে। তো এই জন্য এইটা তাহলে এক্সেপ্ট জিআইটি ডিসঅর্ডার।
ইউনাইটেড ইনফেকশন, নিউমোনিয়া, ওয়ান ইনফেকশন এবং সেপ্টিসিমাস। ঠিক আছে, খেয়াল থাকবে তো। এবং ক্লেপশেলাও তোমার এই যে এই কয়েকটা করে, ডায়রিয়া করে না। তাহলে এই সবগুলো কিন্তু মোটামুটি কিন্তু সেম কিন্তু। ঠিক আছে, জি স্যার। তাহলে এইভাবে তোমার খেয়াল রাখবা। এখন ডিজিজ করলো, এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিভাবে করে এইটা তোমাদের এখন জানতে হবে। পরীক্ষায় ভাইভাতে রিটেনে আসে। এই যে এতক্ষণ বলা হলো ইউরিএস এনজাইম তৈরি করে না, সেই ইউরিএস এর ভূমিকাটা এখানে চলে আসবে। ইউরিএস এটা যদি খেয়াল থাকে তাহলে তোমরা অবশ্যই এটা খেয়াল থাকবে। যেমন কি করে, প্রোডাকশন অফ দ্য এনজাইম ইউরিএস বাই প্রোটিয়াস করলে কি সমস্যা হলো, ইউরিয়াস হাইড্রোলাইজ ইউরিয়া হুইচ ইজ প্রেজেন্ট ইন ইউরিন এন্ড ফর্ম অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া যখন তৈরি হলো, অ্যামোনিয়া ইউরিনটাকে, অ্যামোনিয়া কি ইউরিনতে পিএইচটাকে চেঞ্জ করে। পিএইচটা চেঞ্জ করে দিবে স্যার। ইউরিন সাধারণত কি স্লাইটলি অ্যাসিডিক না? অ্যাসিডিক স্যার। জি এখানে স্যার। এখানে করবে কি, পিএইচটা চেঞ্জ করে অ্যালকালাইন ইউরিন। অ্যালকালাইন করে দেবে স্যার, অ্যাসিডিটি তারপরে কমায় কি দেবে। হচ্ছে, অ্যালকালাইন ইউরিন যখনই হবে, অ্যালকালাইন ইউরিন হওয়া মানেই তোমার সেখানে ব্যাকটেরিয়া তোমার ওখানে জড়ো হবে, ওখানে ব্যাকটেরিয়া Growth করার সুযোগ পাবে স্যার। সুযোগ পাবে। তারা ওই ওই এনভায়রনমেন্টকে পছন্দ করে। ঠিক আছে, যার ফলে তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। আর একটা কি করে, অ্যালকালাইন ইউরিন হলে তখন তোমার ইনকারেজ দ্য ফর্মেশন অফ স্টোনস। স্টোন আরেকটা নাম কি, ক্যালকুলাই, তাই তো? ক্যালকুলাই স্যার। স্টোন তৈরি করবে। এই স্টোন কম্পোস্ট অফ ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা খেয়াল না থাকলে হবে, শুধু স্টোনটা বন্ধ খেয়াল রাখো। ফর্মেশন স্টোন, স্টোনটা কিভাবে স্যার ফরমেশন হবে? ওই তোমার এই যে তখন ওখানে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম এগুলো তো প্রেসিপিটেট করবে। তো ইউরিনের মধ্যে তোমার থাকে না, এগুলো বিভিন্ন ইলেকট্রোড থাকে না। ওই যখন তোমার অ্যালকালাইন ইউরিন হবে সেখানে তোমার এগুলো প্রেসিপিটেট হবে, এবং প্রেসিপিটেট হলে ইউরিনারি ট্র্যাক্টে তোমার জড়ো হয়ে যাবে। তখন তো তোমার এই ক্যালকুলাই স্টোন তৈরি হবে। ঠিক আছে, এটা তোমার একদিনে হবে না, তোমার তো এইটা কিন্তু ওই যে যখন ইনফেকশন তখনই হলো না, তো তোমার দিনে 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 হবে। ঠিক আছে, তাহলে স্যার রেনাল স্টোনটা স্যার এখান থেকে ফরমেশন হওয়া শুরু স্যার। হুম। এর খালি এই কারণ না, এই স্টোন তো আরো অনেক কারণে হতে পারে। এটা একটা কারণ, এটা একটা কারণ স্যার। এটা একটা কারণ। তো স্টোন তৈরি হলো, এখন এই স্টোন তৈরি হওয়াতে সমস্যা কি? সমস্যা হলো কি, যে স্টোনস ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট obstruct urinary flow and damage urinary epithelium and serve as a nidus for recurrent infection by trapping bacteria within the stone. তাহলে স্টোন যখনই ইউরিনারি ট্র্যাক্টে তৈরি হবে তখন কি ইউরিন ফ্লো কি হবে? অবস্ট্রাকশন হবে স্যার। না স্যার, অবস্ট্রাক্টেড হবে। অবস্ট্রাকশন হয়ে যাবে। ইউরিন জমা হয়ে থাকলো, জমা হয়ে তাহলে আরো তখন ওখানে তোমার ব্যাকটেরিয়া কি মাল্টিপ্লাই করবে, এবং ওই যে তোমার যেখানে তোমার স্টোন হলো ওখানে তোমার ব্যাকটেরিয়া ট্র্যাপিং হবে, তাই তো? জি স্যার। ট্র্যাপিং হলে কি ওটা একটা সোর্স, নিডিয়াস মানে কি একটা সোর্স হিসেবে কাজ করবে। তারপরে তোমার বারবার ইনফেকশন হবে, এটাকে বলা হয় রিকারেন্ট ইনফেকশন। এই জন্য তোমার রিকারেন্ট ইনফেকশন হচ্ছে আলটিমেটলি। আর যেটা আমি আগে বললাম, অ্যালকালাইন ইউরিন অলসো ফেভারস গ্রোথ অফ দ্য অর্গানিজম এন্ড মোর এক্সটেন্সিভ রেনাল ড্যামেজ, যার ফলে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে কি হচ্ছে, আবারও প্যাথোলজি বলি, যে অর্গানিজম আমাদের ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করলো, তাই তো? তারপরে কি সে করলো কি, মাল্টিপ্লাই করলো, এবং সে কি করবে, এনজাইম তৈরি করলো ইউরিয়েস। ইউরিয়েস কি করবে, ইউরিনের অ্যামোনিয়াকে কি ওই ইউরিয়াটাকে ভেঙে তৈরি করলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি করবে, ইউরিনের যে পিএইচটাকে চেঞ্জ করলে হবে কি, অ্যালকালাইন ইউরিন। অ্যালকালাইন ইউরিন যখন তৈরি হলো সেখানে অর্গানিজম সেখানে গ্রো করবে এবং তোমার ইউরিনারি ট্র্যাক্ট। আর একটা কারণ হয় সেখানে তোমার হলো যে ওই যে অ্যালকালাইন ইউরিনের জন্য সেখানে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রেসিপিটেট করবে, যার ফলে ওখানে তোমার স্টোন ফর্মেশন করবে। স্টোন তৈরি হবে। আর স্টোন ফর্মেশন করলেই সেখানে কি হচ্ছে, তোমার ইউরিনারিটা অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন হবে। একবারে প্রথমে সম্পূর্ণ কমপ্লিটলি অবস্ট্রাকশন হয় না, মানে পার্শিয়ালি অবস্ট্রাকশন হয়। তবে ইউরিন ফ্লো তোমার সেখানে বাধাপ্রাপ্ত হবে, যার ফলে স্টোন ফর্মেশন হলে সেখানে কি হবে, ওইখানে তোমার অর্গানিজম ট্র্যাপিং হবে, এবং ওইখানে তারা সোর্স হিসেবে কাজ করবে, এবং ওইখান থেকে বারবার তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাকে বলা হচ্ছে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই কারণে তোমার ইউরিনারি ট্র্যাক্ট, এটা হলো প্যাথোজেনেসিস অফ ইউটিআই বাই প্রোটিয়াস। স্যার লাস্টের লাইনটা বুঝি নাই। কোনটা? স্যার এজ এ নিডাস ফর রিকারেন্ট ইনফেকশন উইথ ট্র্যাপিং।
প্রথম তো তোমার হলো একটা ইউনিট ট্রাক্টে তোমার স্টোন ফর্মেশন হলো, তাই তো? প্রথম স্টোন ফর্মেশন হলো, সেখানে এখন স্টোন ফর্মেশন যখন হলো, সেখানে স্টোনের মধ্যে তোমার কি ওই যে ব্যাকটেরিয়া ওখানে ট্র্যাপিং হবে, ওখানে থেকে যাবে, লেগে থাকবে। নিডাস জি মানে স্যার, বুঝতে সোর্স, পেরেছি। নিডাস মানে সোর্স, ওই স্টোনটাই তোমার সোর্স হিসেবে কাজ করে, ওইখান থেকে বারবার তোমার স্যার বুঝতে পারছি। জ্ঞান দেখে ওঠে। স্যার তাহলে রিকারেন্ট ইউটিআই যাদের হয় স্যার, মানে দেখা যায় একবার ইউটিআই হয়ে ভালো হয়ে গেছে আবার হয়েছে, তাহলে স্যার এটাও একটা কারণ হতে পারে যে ওখানে স্টোন ফর্মিং হয়ে রয়েছে। এটা হয়তো আরো কত কারণে হয়, আরো অনেক কারণ, এটা একটা কারণ। হ্যাঁ, তা বর্ষা কালকে এটা আগের এটা ওদেরকে দিয়ে গেছে কিনা সেটাও জানি না, আগেরটা জানলো। আচ্ছা, মারুফুর রায়হান, আচ্ছা, আর 10 মাসের একটা নিয়ে গেছিল। যাই হোক, মারুফুর রায়হান, তারপরে গ্রুপ বি ওটা ঠিক থাকবে, আপনারা আসা হবে, তাহলে ইকবালের নম্বর করতে হবে। গ্রুপ সি হলো এইখানেই আমি সার্চ করছি, ওই যে তাপস সঙ্গে বর্ষা করে দিলাম। আর গ্রুপ ডি আগের মতোই রাখছি। আর গ্রুপ বিতে গৌতম গোলদার সময় হলো মরফাজে পালোয়ান, একে দিলাম। আচ্ছা, এখন তাহলে আপনি এখানেও রাখবেন, পাশাপাশি ওই যে সৌরভ করে দিবেন, সৌরভ ভাইকে করে দিবেন, কারণ ওর কাছে থাকে না, ও ওই ওর পাশে কন্ট্যাক্ট করে তো, ওগুলো সব ও আগেরটাও রাখবেন। এবং আজকে এটা সবাইকে দেওয়ার চেষ্টা করো। খাতা অলরেডি উঠে গেছে। এবং রায়হান যদি এখনো থাকে, ওই যে পড়তে আসো তো, থাকলে ওকে এখনই দেন তো, ও আবার এই মোবাইলে নিয়ে ওই ইয়ে করে দেয়। রায়হান বা গৌতম যারা থাকবে দিয়ে দেন। আপনারা একটা ক্লাসে ভরে দিচ্ছেন, আর সরবকে একটা দিয়ে দেন। আমরা তাহলে ডায়াগনোস কিভাবে করবো? যদি ইউরিয়া ইনফেকশন হয় তাহলে ইউরিন নেব, অন ইনফেকশন হলে পাস নেব, আর ওই নিউমোনিয়া করে তাহলে স্পুটাম নেব, তাই তো? এই জন্য ডিপেন্ডিং অন সাইট অফ ইনফেকশন। এরপরে কালচার করবো, অলরেডি তোমরা জানো, ব্লাড এগারে করলে forming growth of blood agar due to high mortality and produce characteristic fishy odor, তাই তো? আর ম্যাকরোনিক আগারে কি হবে? produce nanoxy fermenting PL or colorless colony। তো ম্যাকরোনিক আগারে তো সোজা, তাই তো? এই যেহেতু ল্যাকটোজ নন ফার্মেন্টার, এই জন্য তোমাদের খেয়াল থাকে কোন অর্গানিজম ল্যাকটোজ ফার্মেন্টার আর কোনটা ল্যাকটোজ নন ফার্মেন্টার, এটা যদি খেয়াল থাকে তাহলে তোমাদের এটা লিখতে তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? এই জন্য ক্লাসিফিকেশনটা খুব মানে খুব গুরুত্বপূর্ণ। আর ব্লাড আকারে এখানে এই যে এক্সেপশনাল যেটা হয় যে ব্লাড আকার ডিউ টু হাই মর্টালিটি এন্ড প্রডিউস ক্যারেক্টারিস্টিক ফিশি অর্ডার। তাহলে এই হলো এটা। আর এই যে অর্গান গ্রুপ হলো, এটাকে আবার মানে আমি কনফার্ম কিভাবে করবো? একটা হলো গ্রাম স্ট্রিং হলো গ্রাম নেগেটিভ, তারপর হলো মর্টালিটি টেস্ট করে ভেরি মর্টাইল, আর মর্টালিটি টেস্ট করে আমরা এমআইও মিডিয়া, যেটা তোমাদের জন্য প্রয়োজন নাই, ডিএলএম স্ট্রিং দ্বারা তখন তোমাদেরকে পরে পড়াবো এমআইও মিডিয়াতে। আর বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে করি ক্যাটালিস্ট পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ, ল্যাকটোজ নন ফার্মেন্টার, হাইড্রোলাইজ ইউরিয়া, র্যাপিডলি হাইড্রোলাইজ ইউরিয়া, ঠিক আছে? যেহেতু তোমার ইউরিয়া তৈরি করে। আর এই শুধু এটুকুই জানেন এখন। তাহলে হলো এটা হলো প্রোটিয়াস। এরপরে এসো ক্লিপশিয়েলা, এটাও ছোট। ক্লিপশিয়েলা যে স্পেসিস কয়েকটা আছে, একটা হলো ক্লিপশিয়েলা নিউমনি, ক্লিপশিয়েলা এই ক্লাসিফিকেশন আমি বরাবো না, শুধু ক্লিপশিয়েলা নিউমনি, ক্লিপশিয়েলা অক্সিটোকা, ক্লিপশিয়েলা প্লান্টিকোলা, ক্লিপশিয়েলা টেরিজেনা, ক্লিপশিয়েলা অর্নিথিনোলাইটিকা। এর মধ্যে ক্লিপশিয়েলা নিউমনি এটাই মেইন, আমরা এই স্পেস ধরেও না, তোমার জানা জানি বললাম, শুধু ক্লিপশিয়েলা নিউমনি এটাই মেইন, এটাই ডিস তৈরি করে মেইন, আমরা এটাই জানবো। এটাও তোমার হলো
এটা কি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, যেটা as usual আমরা যেটা বলছি সেটাই গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। এটা এবং এটা কি নন মোটাইল। এবং কি ফার্মেন্ট কি করে, এটা ল্যাকটোজ ফার্মেন্টার, তাই তো? জি এবং স্যার। এগুলো নর্মাল ফ্লো মানে অবস্ট্রাকটিভ প্যাথোজেন এবং ফ্যাকাল্টেটিভ ম্যানার। আর স্পেশাল ক্যারেক্টার যেটা ক্যাপসুলেটেড, এখানে লার্জ ক্যাপসুল থাকে। এই ক্যাপসুল থাকার জন্য যে সে কলোনি হয়, কলোনি তোমার তো হলো যেহেতু ল্যাকটোজ ফার্মেন্টার, তাহলে কি পেল কলোনি হবে, পিঙ্ক কলোনি হবে। ঠিক আছে, পিঙ্ক হবে স্যার। পিঙ্ক কলোনি, পিঙ্ক কলোনি হয় এবং এখানে পিঙ্ক কলোনিটা হবে তোমার লার্জ হবে। ঠিক আছে, লার্জ হবে, ময়েস্ট ভিজা ভিজা হবে, মিল্কওয়েট এবং আঠালো হবে। ঠিক আছে, তাহলে তোমরা ওই যে ক্যাপসুলেটেড অর্গানিজম আমরা কিছু জিজ্ঞাসা করি, এই ক্যাপসুলের আমরা ভাইবাতে করে কি ক্যাপসুলের কাজ যখন জিজ্ঞাসা করি, তখন তোমার ক্যাপসুল কি কোন কোন অর্গানিজম তৈরি করে আমরা জিজ্ঞাসা করি। তাহলে বলতে হবে যে একটা হলো স্ট্রেপ্টোবাসের মধ্যে কি ছিল, নিউমোনি ছিল। আর তোমার ব্যাকটেরিয়ার মধ্যে ক্লেপসিলা নিউমোনি। ঠিক আছে, আরো কিছু অর্গানিজম আমরা পড়বো, যেটা পরে পড়বো। এই কয়েকটা তোমার ক্যারেক্টার। ডিজিজ করে কি ওই সেম অ্যাজ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তোমার ইসকেশিয়া কলে এক্সেপ্ট ডায়রিয়া। এই কয়েকটা করে নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অন ইনফেকশন, ব্যাকটেরিয়া বলতে পারো, সেপ্টিসিমা বলতে পারো, এবং মেনিনজাইটিস। এই কয়েকটাই। এখন ডায়াগনোস কিভাবে করব, ডিপেন্ডিং অন সাইড অফ ইনফেকশন। ইউরিন নেব, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে, স্পুটাম নেব নিউমোনিয়া করলে, পাস নেব তোমার অন ইনফেকশন হলে, আর ইনফেক্টেড টিস্যু দিতে পারি। কালচার করবো কোথায়, ম্যাকটনের জায়গায় মেডিকেলতে। এখানে কি হবে, ওই যে আগে বললাম যে এটা পিঙ্ক কালার কলোনি, লার্জ মিউকাট। তো লার্জ মিউকাট তোমাদের খেয়াল নাও থাকে, পিঙ্ক কলোনি পর্যন্ত বলো। ঠিক আছে, পিঙ্ক কলোনি ডিউ টু ল্যাকটোজ ফার্মেন্টার। বাস এই কথাটা লিখতে পারবে তো নাকি? জি স্যার। লার্জ মিউকাট লেখা তোমাদের অত মনে রাখার খেয়াল প্রয়োজন নেই, শুধু পিঙ্ক কলোনি এটা খেয়াল। এখন গ্রোথ অর্গানিজম, সেটা আবার আমরা কনফার্ম করবো কিভাবে, গ্রাম স্টেন করবো, মর্টালিটি টেস্ট করবো এবং বায়োকেমিক্যাল টেস্ট করবো। গ্রাম স্টেন কি করবো, গ্রাম নেগেটিভ ব্লড, এটা আর মর্টালিটি টেস্ট নন মোটাইল। আর বায়োকেমিক্যালের মধ্যে কি করবো, তোমরা কমন যেটা জানো, ক্যাটালাইজ টেস্ট পজিটিভ এবং অক্সিডেজ টেস্ট নেগেটিভ। আর ইউরিয়াস টেস্ট এখানে হবে পজিটিভ হবে, ইউরিয়াস, ল্যাকটোজ ফার্মেন্টার এবং এই তোমার এই কয়েকটা পজিটিভ হয়ে যাবে। ডু নট প্রডিউস হাইড্রোজেন সালফাইড এবং সাইট্রেটাস পজিটিভ সবগুলাই তো, তাই না? তো এখানেও এটা সবগুলোই না, এই ক্ষেত্রে হবে সাইট্রেটাস পজিটিভ। ইউরিয়াস টেস্টটা অবশ্যই খেয়াল রাখবে, ইউরিয়াস টেস্ট পজিটিভ, ইউরিয়াস টেস্ট এবং ক্যাপসুলার সয়েলিং টেস্ট বা কোয়ালিং রিঅ্যাকশন, এটা পজিটিভ হবে। ক্যাপসুলার সয়েলিং টেস্ট তো তুমি অলরেডি জানছো, স্টেপ্টোবাস নিউমোনিয়া যখন পড়াইলাম তখন কি বলেছিলাম, একটা স্লাইডে আমরা কি নেবো, রিয়েজেন্ট নেবো। যেমন একটা রিয়েজেন্ট পাওয়া যায় ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন। ঠিক আছে, রিয়েজেন্ট নিলাম ওখানে, তারপর ওখানে ব্যাকটেরিয়া রাখবো। কিছু রাখলে কি হবে, সেই রিয়েজেন্টটা ওই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করবে, করে সেল ওয়াল এবং ক্যাপসুল এর মাঝে তারা জড়া হয়ে যাবে। জড়া রেখে ক্যাপসুলটা সোয়েলিং হবে, ওটাকে বলা হয় ক্যাপসুল সোয়েলিং টেস্ট বা কোয়ালিং রিঅ্যাকশন। এটা তোমাদের খেয়াল না রাখলে হবে, তোমরা শুধু খালি এইটুকু জানো, খালি নামটা খালি জানো খালি। ঠিক আছে, যখন ডায়াগনোসিস হবে তখন এইটুকু খালি লিখবা, ক্যাপসুল সোয়েলিং টেস্ট বা কোয়ালিং রিঅ্যাকশন। আর ইউরিয়াস টেস্ট হলে কি হবে, দেখো এই যে এইটা দেখো, এখানে দুইটা টেস্ট আছে। ঠিক আছে, এটা অ্যামাইনো মিডিয়া, একটা তো দেখো পিঙ্ক কলোনি হয়েছে, আরেকটা হয়নি। এই তোমার ইউরিয়াস তৈরি করার জন্য এখানে তোমার এখানে একবারে পিঙ্ক হয়ে যায়, পিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, এটা কেন পিঙ্ক হচ্ছে অত আর বলতে যাচ্ছি না, ওখানে অনেক কিছুই দেওয়া থাকে, তোমাদের যারা প্রয়োজনে এগুলো যখন ডিপ্লোমা যারা আছো তারা তোমাদের বায়োকেমিক্যাল টেস্ট করাবো, ওই সময় তোমাদের আমি বলবো এইরকম করা হয়। তাহলে আর স্পেশাল ক্যারেক্টার তোমার হলো, তাহলে দুইটা, একটা ইউরিয়াস টেস্ট পজিটিভ আর হলো ক্যাপসুল সোয়েলিং টেস্ট পজিটিভ। জি স্যার, এই কয়টা খেয়াল থাকবে তো? তাহলে ইনশাআল্লাহ ইন্টারোব্যাকটেরিয়াসি
অনেক বড়, কিন্তু কি খেয়াল রাখা কি খুব কঠিন এখন মনে হবে, এখন হবে এখন স্যার বুঝা বুঝা পড়লে সহজ স্যার, অ্যানাটমির সাথে মিল বুঝে আছে অনেক। বুঝে পড়লে ঠিকই সহজ, কিন্তু মুখস্থ করতে, মুখস্থ বিদ্যা কখনোই, মুখস্থ বিদ্যা হলো ভয়ঙ্কর বিদ্যা, তাই না? জি স্যার, মনে থাকে না স্যার, অনেক সময় ভুলে যাওয়া। মনে তো থাকবেই না। এখন ইন্ট্রোডাক্টরি শেষ, এই কয়েকটা পড়লে তোমাদের হবে। আর আর ইন্টেরিক অর্গানিজমের মধ্যে আছে হলো তোমার ভিব্রিও কলিরি আছে, সিডোমোনাস আছে। আজকে কি সিডোমোনাস পড়বো নাকি কালকে পড়বো, কোনটা? স্যার স্যার কালকে বললে আজকে না। ভালো হবে স্যার, ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে তোমাদের ওই যে শনিবারে তাহলে হবে সিডোমোনাস এবং ভিব্রিও কলিরি, ওইটা পড়বো। পরে পড়বো ক্লস্ট্রিডিয়াম পড়বো, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।